আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আজকে মূলত আমার আলোচনার বিষয়টা হচ্ছে যে মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি। আমরা মূলত সচরাচর ইউটিউবে অনেক ভিডিও দেখি, সেখানে হচ্ছে জাস্ট এমনি এক্সপ্লেনেশনটা দিয়ে যে এভাবে করলে এভাবে, আর এখানে দেখা যায় একেবারে হইলেই যে সফল হয়ে যায়। আসলে কিন্তু তা না, বাস্তবতা। আমি ছোটোখাটো একজন কৃষক বলতে গেলে। আমি বাড়ির পাশে ছোটোখাটো ক্ষেত করি এবং পাশাপাশি আমি এই ছোটোখাটো খামার করে থাকি পড়াশোনার পাশাপাশি। এখন মূলত আমি আজকে মিষ্টি কুমড়া চাষ পদ্ধতির মোট 8টা বিষয় আলোচনা করব, 8টা ধাপ। এখন মূলত এই বিষয়গুলো যদি আপনি জেনে রাখেন, আপনি যদি একজন ছাদ বাগানি হন বা একজন ছোটোখাটো কৃষক বা একজন স্টুডেন্ট হন বা যেই হন, বাড়ির পাশে যদি করতে যান, তাহলে আপনি বলা যায় যে আপনি 90% প্লাস আপনি আজকে এই বিষয়টাগুলো জেনে নিলে 90% প্লাস আপনি সফলতা হতে পারবেন। বুঝছেন বিষয়গুলো? ভিডিওটা একটু লম্বা হবে, একটু অনুগ্রহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আশা রাখছি আপনি দেখলে একটু মন দিয়ে বিষয়গুলো আপনার কাজে দিবে। প্রথমত হচ্ছে ধাপ 1। ধাপ 1, মিষ্টি কুমড়ার আমার জমি নির্বাচন করতে হবে। যেমন কি আমার জমি হচ্ছে যে আমাদের বাড়ির আশেপাশে অনেক ধরনের জমি দেখা যায়, উর্বর বা দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিগুলোর মধ্যে মাটিগুলো হলে একটু উত্তম হয়। তারপর হচ্ছে যে যেমন আমার দ্বিতীয় হচ্ছে জমি কীভাবে আমরা প্রস্তুতি করব। এখন জমি প্রস্তুতি করা হচ্ছে, জমি ভালোভাবে চাষ দিতে হবে। যদি আমরা চাষ না দিই তাহলে হচ্ছে যে আমাদের ভালোভাবে মাদাগুলো একটু রেডি করতে হবে। রেডি করার সময় পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে। এখন আপনাদের যদি জৈব সার না দেন, তাহলে আমি আমার নিজের ব্যক্তিগত ধারণা থেকে বলবো যে SEI এর যে টার্কোডাইমার সারটি রয়েছে জৈব সার, ওইটি ব্যবহার করতে, কারণ ওইটি অত্যন্ত ভালো, কারণ আমি নিজে ব্যবহার করে সুফল পেয়েছি। এবং আমার ধাপ 2 হচ্ছে যে বীজ বপনের সময়। কিন্তু বীজ বপনের আগে আমাদের আরেকটা বিষয় জেনে নিতে হবে যে আমরা কোন বীজটা লাগাবো। সফল হওয়ার জন্য তো বীজেরও কিছুটা গুণাগুণ রয়েছে। এখন সফল হতে হলে আমাদের বীজেরও ভালো বীজ প্রয়োজন। এবং এখন আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলবো যে এয়ার মালিক সিডের ব্ল্যাক স্টোন অত্যন্ত ভালো একটা জাত। তারপর হচ্ছে হল্যান্ড এক ইস্পাহানির সেরা, এটার সাইজগুলো মিষ্টি কুমড়োর সাইজ যথেষ্ট বড়। তারপর হচ্ছে এর পাশাপাশি রয়েছে ঢাকা এক, তারপর ওয়ান্ডার বল। এই জাতগুলো যদি আপনি ছোট জাতের লাগাতে চান এবং অধিক ফলন পেতে চান, তাহলে আমি বলবো যে ব্যক্তিগতভাবে ব্ল্যাক স্টোনটা লাগান। তারপর হচ্ছে বীজ বপনের সময়। মিষ্টি কুমড়ার বীজ সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে লাগানো যায়। এখন মূলত উত্তম সময় বীজ বপনের জন্য। তারপর হচ্ছে জুন জুলাই, যেটা বর্তমানে অলরেডি চলে গিয়েছে, সময়টা সামনে আসতেছে জুন জুলাই, তখন লাগানো যাবে। তারপর হচ্ছে আমাদের বপনের পদ্ধতি হচ্ছে বীজ মাঠে বপনের ক্ষেত্রে প্রতি মাদায় মূলত 2 থেকে 3টি করে বীজ আমাদের দিতে হবে। এর থেকে বেশি বীজ দিলে হয় কি, গাছ বেঁচে উঠলে তখন মূলত পর্যাপ্ত পরিমাণ সার গাছে শোষণ করতে পারে না, এতে ফলের পরিমাণ কমে যায় এবং সাইজও আকারে ছোট হয়ে যায়। এবং প্রত্যেকটা 2 থেকে 4 সেন্টিমিটার গভীরে দিতে হবে বীজ, না হলে উপর উঠে গেলে তখন মূলত বিভিন্ন পাখি আর বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করবে। এখন মূলত আমাদের 3 নম্বর ধাপ সার। জমি প্রস্তুতির সময় আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের গোবর সার দিতে হবে। অনেকের বাসায় গোবর সার নাও থাকতে পারে, তখন আমি প্রথমেই বলেছি যে আমাদের যদি গোবর সার না থাকে, তাহলে আমরা গোবর সারের পরিবর্তে SEI এর টার্কোডামার সার এবং পাশাপাশি আর বিভিন্ন কোম্পানির ভালো কম্পোস্ট সার, জৈব সার রয়েছে, এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন রাসায়নিক সারের তুলনায়। কারণ রাসায়নিক সার আপনি ব্যবহার করবেন ঠিক আছে, প্রথমবার ফলন পেলেও এরপর থেকে মাটির গুণাগুণ আস্তে আস্তে হ্রাস পাবে এবং ফলন এবং মাটিতে ফসল উৎপাদন কিছুটা কমে যাবে, কারণ এটা মাটির ক্ষয়ক্ষতি হয়। তারপর হচ্ছে সাধারণত শেষ সময়ে গিয়ে আমরা ইউরিয়া, TSP, MOP সার প্রয়োগ করতে পারি। তারপর হচ্ছে সেচ ব্যবস্থাপনা। আমরা যখন প্রথম বীজ লাগাবো, প্রথম সেচে বীজ বপনের প্রথম সেচ আমরা কখন দিব? বীজ বপনের পরপরই আমরা কিছুটা হালকা সেচ দিয়ে দেবো, যাতে মাটি কিছুটা নরম হয়ে যাবে। এবং পরবর্তী সেচ আমরা হচ্ছে আর্দ্রতা অনুযায়ী 7 থেকে 10 দিন পর সেচ দিতে পারি। তারপর হচ্ছে আমাদের সর্বশেষ ধাপগুলোর মধ্যে আরেকটা ধাপ হচ্ছে যে ধাপ 5, নিয়মিত ছোট বড় সকল ধরনের আগাছা পরিষ্কার রাখতে হবে।
কারণ হচ্ছে যে আমরা যদি গাছের গোড়ার ঘাসও পরিষ্কার রাখতে হবে, কারণ এটা হচ্ছে যে যদি আমরা এগুলো পরিষ্কার না করি তাহলে আমার গাছে অনেক ধরনের রোগবালাই দেখা দিবে, কারণ এটা হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ দেখা দিবে। কারণ এগুলো যদি আমরা পরিষ্কার রাখি তাহলে দেখবেন যে আপনার গাছ সুস্থ রয়েছে, সবল রয়েছে এবং দ্রুত বৃদ্ধি হচ্ছে। এখন আমাদের 6 নাম্বার যে ধাপটি সেটা হচ্ছে রোগ। গাছে মিষ্টি কুমড়া গাছ মূলত বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, পাউডার মিলবিউ, তারপর যে ডাউনি মিলবিউ, তারপর ইত্যাদি বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। এখন এগুলো এখন যদি জিজ্ঞাসা করেন যে এগুলো কি, এগুলো হচ্ছে যে আপনি যখন গাছটা লাগাবেন দেখবেন যে গাছ কিছুটা হলদে রঙের হয়ে গেছে, যেমন কি ব্লাস্টের মতো, পুড়ে যাওয়ার মতো, যেটা অত্যন্ত ভয়ানক একটা রোগ মিষ্টি কুমড়া গাছের জন্য। কারণ এটি যদি তাড়াতাড়ি নিরাময় করা না যায় তাহলে হচ্ছে গাছের অনেক ক্ষয়ক্ষতি দেখা দেয়, গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে গাছের গোড়া পছন্দ রয়েছে, এর জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে টিডো, তারপর হচ্ছে অ্যামিস্টার টপ, আরও বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে এখনও। কারণ হচ্ছে আমি পাশাপাশি এইসব বিষয়ের ও রোগবালাই এবং হচ্ছে যে সার ব্যবস্থাপনার উপর আরেকটি ভিডিও তৈরি করব, এবং সেটা আপনাদের আগ্রহের উপর। তারপর প্রথমত আমি যদি বলে রাখি এমনি ধারণা, ছোটোখাটো ধারণা হচ্ছে যে আমরা ম্যানসার ছত্রাকনাশক ব্যবহার করতে পারি, যেটি অত্যন্ত ভালো। আরও বিভিন্ন পাশাপাশি রয়েছে আর বিভিন্ন কিছু, এর পাশাপাশি আমরা হচ্ছে যে আর ছোটোখাটো কীটনাশক ব্যবহার করতে পারি। এসব বিষয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও আসবে আবার নতুন করে। তারপর হচ্ছে পোকা, হচ্ছে যে মিষ্টি কুমড়ার গাছের সবচেয়ে যে বিষয়টা সমস্যা সেটা হচ্ছে এই মাছি পোকা, যেটা হচ্ছে যে আপনার অনেক ফল সহজে নষ্ট করে দেয়। মূলত এটি জন্য আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করতে পারি। আমি বলবো যে টোপ ব্যবহার না করে বিভিন্ন স্টিকার রয়েছে, স্টিকারগুলো ব্যবহার করতে, কারণ এটি অত্যন্ত কার্যকরী টোপের চাইতেও। এর জন্য হচ্ছে যে আপনার হলুদ কালার বা বেগুনি কালার বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে। তারপর হচ্ছে আমাদের 7 নাম্বার ধাপ, ফল সংগ্রহ। বীজ বপনের থেকে 80 থেকে 100 দিনের মধ্যে আমরা ফল সংগ্রহ করতে পারি। এখন অনেক সময় দেখা যায় যে আমরা পাকা ফল সংগ্রহ করি কিন্তু বেশি দিন রাখা যায় না। তার একটি কারণ, আমরা হচ্ছে যে ফলের রং এসেছে দেখেই তো ফলটা আমরা নিয়ে ফেলি মাঠ থেকে, কিন্তু এটি কয়েকদিন রাখার পর ভিতরে আস্তে ধীরে পচন দেখা দেয় মূলত। এখানে এটা হওয়ার একটাই কারণ হচ্ছে যে আমরা পূর্ণাঙ্গ বিষয়টা দেখিনি। একটাই ফল তখনই পাকা মানে বোঝা যাবে কখন ফলটির রং পাকলে, আমরা কখন বুঝতে পারবো যখন এটির রং উজ্জ্বল হবে, গাঢ় কালার লাল বর্ণ ধারণ করবে কিছুটা, এবং বোটা যেটা আছে সেটা কিছুটা শুকিয়ে যাবে। তারপর হচ্ছে যে আমরা সংগ্রহের পদ্ধতি, ফল সংগ্রহের ক্ষেত্রে আমরা সবসময় সাবধানতা অবলম্বন করব, কারণ আমরা চেষ্টা করব যাতে ফলটা বোটা সহ কেটে নিতে। এবং কারণ হচ্ছে যে অনেক সময় আমরা দেখার সময় বোটা ভেঙে যায় একেবারে গোড়া থেকে, এতে কিছুদিন রাখার পর ফলটা টিকে না, পচে যায়। তারপর হচ্ছে যে সর্বশেষ আমাদের 8 নম্বর পদ্ধতি যেটি সেটা হচ্ছে সঠিকভাবে পরিচর্যা নিতে হবে, কারণ পরিচর্যার উপরে কিছুই নেই। আপনি যদি সঠিক পরিচর্যা নেন তাহলে হচ্ছে একটা ছোটো গাছ থেকেও আপনি অনেক ভালো প্রফিট পাবেন বলতে গেলে। কারণ হচ্ছে দিন দিন সবজির দাম বাজারে আগুন হয়ে যাচ্ছে। এখন নিজের যদি ছোটোখাটো একটি জমি থাকে বা বাড়ির আঙ্গিনায় ছোটোখাটো জায়গা থাকে এবং ছাদে যদি ছোটোখাটো কিছু সবজি লাগান তাহলে হচ্ছে এটা পরিবারের চাহিদা মেটাবে, এবং হচ্ছে ফরমালিন মুক্ত সবজি পাবেন আপনি, এতে আপনার স্বাস্থ্যও ঠিক থাকবে। ভিডিওটি লম্বা হওয়ার জন্য দুঃখিত, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোথাও আমার কোনো বাক্যে ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবারও। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, এবং আপনাদের মতামতটা জানাবেন। এবং এটাই আমার প্রথম ভিডিও, তাই আমি একটু অত্যন্ত নার্ভাস।